বিএনপি অনেক সময় অনেক কাজ করে যেটা ক্লারিফিকেশন পাই না। এই যে রজার খলিল বলে যাকে যে ব্যক্তিকে আপনারা এত কথা বললেন সেই তাকেই আবার আপনারা পররাষ্ট্রমন্ত্রী করলেন, কেন করলেন? এটা কোনো কিছুর কোনো ব্যাখ্যা নেই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ কড়া আলাপে রয়েছেন আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি। আমরা শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং রয়েছেন আমাদের সাথে আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। আজ সংসদের একটি আলোচনা দিয়ে আমাদের কড়া আলাপে শুরু করতে চাই। শুরুতেই আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করব। আজ সংসদে আপনার দলীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন, দাবি করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে জুলাই আন্দোলনের ট্রফি তুলে দিয়ে নির্বাচনের তারিখ ঠিক করে দিয়ে এসেছেন। মীর শাহে আলমের এমন এই মন্তব্যকে ঘিরে আমরা বিরোধী দল এবং এনসিপি তাদের নানা রকম মন্তব্য শুনেছি। এটাকে অসত্য বলে দাবি করছে এবং আন্দোলনের জন আকাঙ্ক্ষাকে ছোট করা হচ্ছে, এমন কথাও তারা বলছে। একজন সংসদ সদস্য হিসেবে এই বক্তব্যকে আপনি সমর্থন করেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার বিজ্ঞ সহ-আলোচক রুবেল ভাই এবং স্টার নিউজের দর্শক শ্রোতা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আজকে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন। তো সেখানে উনি কিছু কথা বলেছেন, এটা একটা অংশ খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। আসলে উনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যাদের মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। আমাদের মহান স্বাধীনতার ঘোষক সে মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বলেছেন এই যে ট্রেজারি বেঞ্চে আমাদের যারা আছেন অনেকেই মুক্তিযোদ্ধা রয়েছেন, আমাদের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন এবং সরাসরি মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি 1990-এর গণ অভ্যুত্থানের কথা বলেছেন। 1990-এর গণ অভ্যুত্থানে আমিও অংশগ্রহণ করেছি। আমাদের অনেকেই যারা সংসদ সদস্য হয়েছেন অংশগ্রহণ করেছেন, অনেকে নামও বলেছেন। তারপর জুলাই বিপ্লবের কথা বলেছেন। জুলাই বিপ্লবে এটাও বলেছেন যে 1971, 1990, 2024 তিনটি ট্রফি আমাদের হাতে। হ্যাঁ, আমি সেটাতে আসছি যে 2024-এও আমাদের দেখেন, আমরা বাংলাদেশের সর্বস্তরে এই আন্দোলনটা সর্বস্তরের ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু দল হিসেবে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসামান্য অবদান ছিল। যেরকম 442 জন আমাদের এই আন্দোলনে জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, অন্য কোনো দলের কিন্তু সেরকম নাই। 17 বছর আমাদের বহু নেতাকর্মী গুম খুন হয়েছেন, 60 লক্ষ আসামি হয়েছেন, অনেকে জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন। সেই কথাগুলি উনি তুলে ধরেছেন। পক্ষান্তরে যারা এমন দলও আছে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যাদের সেই মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নাই, মুক্তিযুদ্ধে সেরকম ভূমিকা নাই, 90-এর গণ অভ্যুত্থানেও নাই, আবার জুলাই বিপ্লবে মানে সেরকম বিএনপির মতো সেরকম অবদান নাই। আর ট্রফির বিষয়টি উনি রূপক অর্থে ব্যবহার করেছেন। আর এটিও অস্বীকার করার সুযোগ নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন লন্ডন সফরে গেলেন, এর আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা আশঙ্কার মধ্যে বাংলাদেশের জনগণ ছিল। নির্বাচনটা কবে হবে কি, মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে ছিল। কিন্তু যখন আমাদের দলের তখন চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই ফলপ্রসূ আলোচনা করেন, তখন নির্বাচনের একটা ডেডলাইন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটি কিন্তু উনি বলেছিলেন। তো সেটি উনি যথার্থই বলেছেন। বিএনপির ঘরে বিএনপির যে কখনো কৃতিত্ব নেয় না, জুলাই বিপ্লবের কৃতিত্বও নেয় নাই, বিএনপি 90-এর গণ অভ্যুত্থানের কৃতিত্বও নেয় নাই,
71-এর মুক্তিযুদ্ধের কৃতিত্বও নেয় নাই, কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগের যে রাজনৈতিক ফ্যাসিস্ট যে সরকারটা ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। তারা 90-এ তাদের কিছু অংশগ্রহণ থাকলেও 86-তে তারা আবার মানে সেই এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে নির্বাচনে মানে আপনি একরকম সমর্থন করছেন তার বক্তব্যে, কিছুটা সমর্থন আমার কাছে মনে হচ্ছে শুনে যে হ্যাঁ বিএনপির আসলে কৃতিত্ব ছিল 17 বছরের। আচ্ছা, যথার্থই বলেছেন। তবে এটিকে যেরকম মানে অন্য আপনি বললেন যে অন্য কারা সমালোচনা করছে, অন্যান্য দল যারা এনসিপি এবং ছাত্র জনতার এই যে অংশগ্রহণ আমরা যেটা দেখেছি 2024-এ, এনসিপির থেকে এসেছে যে অসত্য এবং আন্দোলনের জন আকাঙ্ক্ষাকে ছোট করে বলা হচ্ছে। বিরোধী দলও একই কথা বলেছে। না, আমরা তো জন আকাঙ্ক্ষা দেখেন, এই যে সরকারটি গঠিত হয়েছে মাত্র 1.5 মাসের সরকার জন আকাঙ্ক্ষা পূরণে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আপনি যদি দেখেন নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে, তারপর আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি, সেটা করেছে। 10 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এই পয়লা বৈশাখে আবার কৃষক কার্ড বিতরণ করবে। জন আকাঙ্ক্ষা পূরণে এই সরকার বদ্ধ পরিকর এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। অতীতে বিএনপি যখনই ক্ষমতায় ছিল জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করেছে। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বেশ টানাটানি চলছে সব দলের মধ্যে। আমরা কখনো জুলাই আন্দোলনের কৃতিত্ব আমরা এককভাবে নিতে চাই না, আমরা দাবিও করি না, এটার উপকর্তে উনি ব্যবহার করেছেন। সাধারণ মানুষ, দেশের জনগণ তো ভেবেছিল যে 24-এর এই যে গণ অভ্যুত্থান এটা আসলে ছাত্র জনতার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, এটাই তো ভেবেছিল। অবশ্যই ছাত্র এখন যে এই যে জামাত বলছে এটা আমাদের আন্দোলন, আমরাই ছিলাম, বিএনপি বলছে আমাদের ট্রফি, আমরা আসলে কোনটা বিশ্বাস করব? জামাত কি বলেছে সেটা জামাত কখন কি বলে, জামাত যা বলে তা করে না, বাংলাদেশের জনগণ সেটা জানে। আর বিএনপি কখনো কৃতিত্ব দাবি করে না। তবে এটিও বাস্তবতা, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল এবং তাদের অংশগ্রহণ। অনুষ্ঠানে এসে অনেক সময় আমরা মন্তব্য শুনেছি জামাতের নেতাদের যে তারা এই আন্দোলনের ক্রেডিট নিতে চায়, জামাতের নেতাদের বক্তব্য তারা নিতে চাইলেও আমরা নিতে চাই না। আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন তখন বিএনপির চেয়ারপারসন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন না, উনি কখনোই এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন নাই। কিন্তু আপনার এটা স্বীকার করতেই হবে যে এই আন্দোলনে ওনারও অন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং উনি নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠন এবং ওনার আহ্বানে বিএনপির যে সারা দেশে লক্ষ কোটি সমর্থক রয়েছে, তারা এই আন্দোলনে অবদান রেখেছেন। এবং দল হিসেবে আমি বললাম যে আমাদের 442 জন আমরা সুনির্দিষ্ট পরিসংখ্যান দিয়ে আমরা কিন্তু ঠিকানা, নাম, মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু পত্রিকায় আপনাদের সংবাদ মাধ্যমে এসেছে। এটা কিন্তু অন্য কোনো দলের এত পরিমাণ শহীদ হয় নাই, আহত হয় নাই। তো এটা অন্য কোনো দল এই তারা কৃতিত্ব দাবি করতে পারবে, কিন্তু কন্ট্রিবিউশন তাদের মানে মোর ক্রেডিট মানে তারা দাবি করেন, কিন্তু বাট লেস কন্ট্রিবিউশন। বাট বিএনপির মোর কন্ট্রিবিউশন, বাট বিএনপি কিন্তু কৃতিত্ব কখনো নেওয়ার চেষ্টা করে না বা দাবিও করে না। আখতারুজ্জামান বাবু, বাচ্চু আপনার কাছে আবারও আসবো। সাজেদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই। এই যে আমরা মন্তব্যটি শুনলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন যে ক্যাপ্টেন একজনই থাকেন, সেই ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তী সরকার প্রধান গিয়ে আলোচনা করে তারিখ এনেছেন। যেমনটা আখতারুজ্জামান বাচ্চুর কথাতেও কিছুটা প্রতিফলিত হয় যে ওখান থেকেই আসলে লন্ডনে যাওয়ার পরই আমরা নির্বাচনের তারিখটি পেয়েছি যে ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। এখন এই যে অন্তর্বর্তী সরকারের অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেখিয়েছিলেন আমাদেরকে, এখন বিএনপির মন্ত্রী অভ্যুত্থানের ক্যাপ্টেন দেখাচ্ছে, আমরা আর কি দেখব, আর কি দেখতে যাচ্ছি? ধন্যবাদ শান্তা শারমিন, এবং একই সাথে আমার প্রিয় আলোচক আখতারুজ্জামান বাচ্চু ভাই এবং স্টার নিউজের দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসলে এইটা আমাদের মানে কপালের লিখন আর কি। আমরা এরকমই বারবার একই জিনিসের ভেতর দিয়ে যাব আর কি। সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করব, অনেক রক্ত দিব, আবার ঘুরে ফিরে আবার একই কাছাকাছি জিনিসের মধ্যে চলে যাব। আসলে একটা বিষয় কি, মুক্তিযুদ্ধের বিষয়টা থেকে আলোচনা শুরু করেছিলেন আমাদের বাচ্চু ভাই, আমি আবার সেখান থেকে শুরু করতে যাই। এই মুক্তিযুদ্ধর ক্রেডিট, এই ক্রেডিটটাকে একচ্ছত্র করার মধ্য দিয়েই কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকেই একরকম প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল আওয়ামী লীগ, প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল। মানে শেষ পুরোটাই মানে মুক্তিযুদ্ধের যত ট্রফি আছে
একদম চ্যাম্পিয়ন থেকে রানার্স আপ থেকে যত ট্রফি সব ট্রফি সে একা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেনাবাহিনী এবং অন্যান্য রাজনৈতিক দল, তৎকালীন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, এদের যে ভূমিকা বা এদের আলাদা গেরিলা বাহিনী, এগুলো সব অমিট, এগুলো এখনও অমিটেড আছে আর কি, এগুলো সব অমিট করে ফেলার চেষ্টা করেছে। অর্থাৎ আমরা যখন দেখি যে গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করে, সেই সরকার বা সরকারি দলের একটা সাধারণ টেন্ডেন্সি আছে আর কি। তো এটা তো পুরনো টেন্ডেন্সি। তো যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটার একটা সীমাবদ্ধতা বেরোলো যে আমরা এই টেন্ডেন্সি থেকে বের করতে পারলাম না বাংলাদেশকে। এটা জুলাই গণ অভ্যুত্থানের হচ্ছে গিয়ে এক ধরনের পরাজয় আর কি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আমাদের বেরিয়ে আসে, আপনি অবশ্যই বলে ফেলেছেন সেটা, তারপর আমি এটা রিপিট করতে বাধ্য হচ্ছি। বাচ্চু ভাই এখানে একমত হয়েছেন আলোচনায়, তারপর আমাকে আবার রিপিট করতে হচ্ছে। এই যে 37 দিনের যে আন্দোলন, এই আন্দোলনে যে লাখো মানুষের যে অংশগ্রহণ, এই যে লাখো মানুষ, এই যে জনপরিসর, আসলে এই জনপরিসরটা কেন গঠিত হয়েছিল এবং কীভাবে গঠিত হয়েছিল? এটা অবশ্যই প্রকৃতিতে ছিল স্বতঃস্ফূর্ততা। এটা একটা স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে এই প্রকৃতির ঘটে গিয়েছে আর কি। এখন আমি এবার অনেক সময় দেখি যে নতুন গড়ে ওঠা সেই রাজনৈতিক দলটিকে দেখি যে তারা আবার দাবি করে যে ওটা মানেই তারা। হ্যাঁ, আপনি শাহবাগে ব্যানারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক আছে, কিন্তু গোটা বাংলাদেশে মানুষ মারা যাচ্ছিল, গোটা ঢাকাতে মানুষ মারা যাচ্ছিল, এবং সেই মানুষগুলো কিন্তু হচ্ছে একরকম, প্রথমত তারা নেমে যাচ্ছিল যে ছাত্র হত্যা হয়েছে, ছাত্র হত্যার প্রতিবাদে তারা মিছিল করতে আসছে, মিছিল করতে এসে আরও হত্যা হচ্ছে, তার প্রতিবাদে আরও মিছিল করতে আসতেছে। এইভাবে করে একটা প্রচণ্ড সাহস তৈরি হয়েছিল, প্রচণ্ড ত্যাগ তিতিক্ষার জায়গা চলে এসেছিল। এবং এইটি ছিল প্রথমত ছাত্র হত্যার প্রতিবাদ, তারপরে হচ্ছে এটি এক দফা দাবিতে রূপান্তরিত হয় 2রা আগস্টে, 3রা আগস্টে, যে হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দাবি এবং বাংলাদেশের গণতন্ত্রের থ্রাস্ট। বাংলাদেশের গণতন্ত্র আসবে, বাংলাদেশের মানুষ আবার তার ভোটাধিকার দিতে পারবে, এই দেশের ছাত্রদেরকে আর পাখির মতো গুলি করে কেউ মারবে না, কোনো রাষ্ট্র মারতে পারবে না, কোনো শাসক মারতে পারবে না। সেরকম একটা স্পিরিটের জায়গা থেকে কিন্তু তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্ততার মধ্যে তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি প্রথমত হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ, সেই সময় আমরা একটু ধন্যবাদ জানানোর মতো ব্যাপার ছিল। তখনও দেখেছি এটাকে হচ্ছে পুরোটা ক্রেডিবিলিটি এনগালফ করার চেষ্টা করা হয়নি প্রথম দিকে। জামাতও অতটা এনগালফ করার চেষ্টা করে, কিন্তু যতই দিন গেছে আমি দেখলাম যে হচ্ছে যারা হচ্ছে কি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেন এমন রাজনৈতিক দলগুলো, তারা যেমন বলার চেষ্টা করেছে এটা তাদের একটা রেগুলেশন, তাদের দর্শনের একটা রেগুলেশন, এরকম একটা জিনিস বাংলাদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে। তখন অনেক বিএনপি আমার মনে হয় অনেক পিছন থেকে কাজ শুরু করছেন, দেরিতে কাজ শুরু করলেও তারা সে জায়গায় চেষ্টা করেছেন। এই জায়গায় এইটা হলো একটা বিষয়। আপনার হচ্ছে এই আন্দোলনের প্রকৃতি এবং এই আন্দোলনের জনপরিসর কীভাবে তৈরি হয়েছে তার কম্পোজিশন সম্পর্কে একটুখানি বললাম। এখন আর একটা আলোচনা আপনাদের মধ্যে এসছে, এবং যেটা আমাদের শাহ আলম সাহেব আজকে সারা জাতির, মানে উনি তো বলছেন ট্রফি তুলে দিয়েছে, উল্টা আমার মনে হয় শাহ আলম সাহেবই হচ্ছে আমাদের সবার কাছে এই টপিকস তুলে দিয়েছেন, আলোচনা করার জন্য, আড্ডা করার জন্য টপিকস তুলে দিয়েছেন। সেটা হচ্ছে লন্ডন বৈঠকে গিয়ে ট্রফি তুলে দিয়েছেন। এই ট্রফি তুলে দেওয়ার এখতিয়ার ওই ইন্টারিম গভর্নমেন্টের ইউনূস সাহেবকে কে দিয়েছে? ধরলাম বিএনপি ডিজার্ভ করে ট্রফি, হ্যাঁ আমি ধরতে পারি আর কি, সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বেশি মানুষ তার হচ্ছে শহীদ হয়েছেন, তো সে তো ডিজার্ভ করতে পারে, কিন্তু সেই ট্রফিটা দিতে হবে হচ্ছে একটি রাজনৈতিক দলকে, এবং সেটা ইউনূস সাহেবকে কে পারমিট করেছে, কারা পারমিট করছে, কার সাথে আলোচনা করে তিনি এটা করতে গেছেন? এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যখন এই লন্ডন বৈঠকটা অনুষ্ঠিত হয় তখন জাতীয় ঐক্যমত্য, এক ধরনের সমঝোতার ভিত্তিতে হয়েছে বলে এটা সমঝোতা বলা যায়, আবার অনেক সময় ওভার রাইটও বলা যেতে পারে। আমার মনে হয় যে ওভার প্র্যাকটিসও বলা যেতে পারে। যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে বাংলাদেশে, হ্যাঁ ঢাকায়, ওই সময় সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনা করছে একসাথে, ঠিক আছে, তো সব 33টা রাজনৈতিক দল যেখানে আলোচনা করছে, আমরা যেখানে ওখানে বসে আছি, হঠাৎ আমরা ওখান থেকে খবর পেলাম যে হচ্ছে ইউনূস সাহেব যাওয়ার সময় কিন্তু ওরা বলে যান নাই, আপনি মনে করে দেখেন যাওয়ার সময় তিনি কি বলে, তখন হচ্ছে ইংল্যান্ডে গিয়েছিলেন, তিনি বলে গিয়েছিলেন ইংল্যান্ডে যাওয়ার সময় যে ওই যে টাকা পয়সা যেগুলো হচ্ছে লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ, ওটা কীভাবে ফিরে আনা যায়,
ওটা কিভাবে ফিরে নিয়ে আসা যায় সেই কারণে আপনি মনে করে দেখবেন ইতিহাস সাক্ষ্য এই কথা বলে সে হচ্ছে গিয়ে বিমানে চড়েছে, বিমানে চড়ে নেমে আরেক কাজ করে এসছে, $1 টাকাও তা সে কিন্তু বাংলাদেশে ফেরত আনে নাই। যেই কথা বলে রাষ্ট্রীয় খরচে গেছে সে ওই লন্ডনে, উল্টা একটা পুরস্কার তিনি গ্রহণ করছেন ওখান থেকে, আর এই টাকা পয়সা ফেরত দেওয়ার সাজিদুল হক রুবেল, আপনার কথা থেকে একটা জিনিস কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই যে প্রথম দিকে কেউ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেনি, কিন্তু যত দিন যাচ্ছে এক এক দল মরিয়া হয়ে উঠছে এটার ক্রেডিট নেয়ার জন্য। যেভাবে করে দিন যাচ্ছে, মানে আমরা যদি পেছনের দিকে ফিরে তাকাই, 71, তারপর 90, বিভিন্ন সময়ে যত বড় বড় ঘটনা এই বাংলাদেশে হয়েছে এবং 2024-এর গণ অভ্যুত্থান, এভাবে যে রাজনৈতিক দলগুলোর যে কাড়াকাড়ি, যে কার বেশি কৃতিত্ব ছিল, এর মাঝে হারিয়ে যায় আসলেই কারা হিরো ছিল। তো সেই 71-এর হিরোরা যেভাবে হারিয়ে গেছে, 24-এর হিরোদেরকে হারিয়ে যেতে দেখেন কিনা? আপনার চোখে, আপনার দৃষ্টিতে আসল হিরো কারা 2024-এ? অনেকটা তো হারিয়ে গেছে, ঠিক আছে। যে ছাত্র জনতা হচ্ছে এখানে বীর ছিলেন, তো তারা হচ্ছে তো এখন হচ্ছে তো সেকেন্ড বেঞ্চারে এসে পড়ছে আর কি। আরও কয়দিন গেলে 3rd, 4th, 5th র্যাঙ্কে পৌঁছে যাবেন আর কি, এটাই স্বাভাবিক। আসলে এখানে একটা মূল জায়গাটা যেটা বুঝতে হবে যে আমার দেশের যে একটা সোশিও পলিটিক্যাল যে কালচার রয়েছে, ঠিক আছে, এই পলিটিক্যাল যে কালচারের জায়গাটা রয়েছে, আমার যে সাইকোলজিক্যাল জায়গাটা আছে, সেই জায়গাটা তো আসলে খুব একটা পরিবর্তন হয় নাই আর কি। এই পরিবর্তন না হওয়ার কারণে সেটা হচ্ছে গিয়ে সব সময় এটা ঘটে থাকে। 90-এর গণ অভ্যুত্থানের পরেও এটা ঘটেছে, মুক্তিযুদ্ধের পরে ঘটেছে, এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আমরা তো তাদেরই সন্তান। আর 90-এর গণ অভ্যুত্থান তো আমরা নিজেরাই স্কুল ছাত্র বা আমরা হচ্ছে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি, ফলে আবার এই আন্দোলনেও আমরা অংশগ্রহণ করেছি যা রাজনৈতিক সংগঠক হিসাবে। কিন্তু এই মূল জায়গা যে পরিবর্তনের জায়গাটা আমরা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল, এইবার বোধহয় হচ্ছে বদলটা হবে, কিন্তু বদলটা হলো না। সাজিদুল হক রুবেল, আবার আসবো আপনার কাছে। আখতারুজ্জামান বাচ্চু, আমাদের বদল হলো না কেন? কেন এই যে মানুষের এত প্রত্যাশার পরও আমাদের মধ্যে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই পরিবর্তন আমরা দেখলাম না? দেশের মানুষ যখন পেট্রোল পাম্পে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা বয়স্ক মানুষরা দাঁড়িয়ে থাকে তেল নেয়ার জন্য, বলছে সরকার যে সংকট নেই, তারপরও তো মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে। এর মাঝে ট্রফি কার, সেই দ্বন্দ্ব কি খুব জরুরি? না, এটা দ্বন্দ্বের বিষয় না, এটা রূপক উনি ব্যবহার করেছেন। আর আপনার পেট্রোল পাম্পের যে বিষয়টি, আপনি যে প্রসঙ্গটি এনেছেন, আপনি দেখেন এটা কিন্তু আমরা একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে আছি। তেল উৎপাদনকারী দেশগুলোও কিন্তু এই সংকটটা বাইরে নেই, সারা বিশ্বজুড়ে এই সংকটটা বিরাজমান। আমরা বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে। তারপরেও আপনি দেখবেন যে বিশ্বের বেশিরভাগ দেশেই তেলের দাম ইতিমধ্যে কয়েক দফা বাড়িয়েছে। বাংলাদেশে কিন্তু তেলের দাম বর্তমান সরকার বাড়ায় নাই। আপনি লাইন দীর্ঘের কথা বলছেন, তো আপনার এটাও তো বলতে হবে যে একমাত্র বাংলাদেশের মতো দেশের একটি সরকার তেলের দাম এই মজুত করে রাখার ঘটনাও তো বৈশ্বিক যুদ্ধকালীন সময়েও তেলের দাম বাড়ায় নাই। আমরা যে অকটেন ব্যবহার করি 120 টাকা লিটার, সেটা সরকারের আমদানি মূল্য পরে 200 টাকা লিটার, মানে অর্ধেক মূল্যে বিক্রি করছে, এবং প্রতি মাসে 5,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, আরেকটা সম্পর্ক প্রশ্ন চলে আসে, অকটেন আর গ্যাসের কেন এত দীর্ঘ লাইন আমরা দেখি? আমি আসছি, পেট্রোল ডিজেলের বিষয়টা না হয় বাইরে থেকে আমরা আনছি, তাহলে কেন এই বিষয়গুলো? আমি আসছি, দেখেন দেশের 86% মানুষ কিন্তু ডিজেল কনজিউমার, কিন্তু ডিজেলের, অকটেনের 6%, পেট্রোলের 6.7%। এখন এই যে 6% বা 6.7% তাদের যে দীর্ঘ লাইন, এই লাইনটা আপনি দেখেন। এখন আপনি যদি মানে আপনার এই যে মজুদের কথা আপনি বললেন, বাংলাদেশে যদি আমাদের যদি চরিত্র না বদলায়, আমরা যদি পরিবর্তন না হয়, মানুষকে জিম্মি করে মুনাফা তোলার যে মানসিকতা, এই অসুস্থ মানসিকতা থেকে যদি আমরা না বের হই, তাহলে তো হবে না। আপনি দেখেন বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের যে সভাপতি, তার পাম্পে লেখা তেল নেই, অথচ অভিযান চালিয়ে দেখা গেল যে এখানে প্রচুর মজুদ আছে। আপনার যে আমরা পত্রিকায় দেখলাম গোপালগঞ্জে পানির নিচে ড্রামের ভিতর 10,000 লিটার।
তো এরকম বিভিন্ন পেট্রোল পাম্পে লেখা তেল নেই, কিন্তু তারপর দেখা গেছে যে অভিযান চালানোর পর বিপুল পরিমাণ তেল, আবার বাইরেও বিপুল পরিমাণ স্টক করা হচ্ছে। আবার আরেকটা বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে যে মোটরসাইকেলের আরেকটা বড় লাইন, বড় অংশের মোটরসাইকেলের যেটা হয়, এখন ওই যে রাইডাররা মোটরসাইকেল ব্যবহার করেন, এখন আপনার একটা রাইডার একটা ট্রিপ মেরে 100-150 টাকা ইনকাম করেন, আবার তার ট্যাঙ্কিটাতে যখন ফুল করে যায়, বাইরে যখন এই তেল 200, 250, 300 টাকা লিটার বিক্রি করে, তার অনেক মুনাফা হয়। এই যে আমাদের মানসিকতা, আপনি দেখেন আমি এই বাংলাদেশে যখন থাকি, আবার সিন্ডিকেটের ব্যাপারটাও তো সত্যি, আপনার সিন্ডিকেট করার সুযোগ নেই। না, এখন সিন্ডিকেট করে আমি কয়েকজন তেল মজুত করে রাখা, এটা ওই অভিযোগ তো আসলে মিথ্যা না। হ্যাঁ, সে ব্যাপারে এই যে মজুত কি করে ব্যবস্থা রাখছে, নিচ্ছে সরকার? আমি আপনার আসছি, দেখেন আমি আমার পরিচিত একটা পেট্রোল পাম্পের মালিককে জিজ্ঞেস করলাম, আমার নির্বাচনী এলাকায় একটা পেট্রোল পাম্পের মালিক, তার নাম আজমল। আমি জিজ্ঞেস করলাম যে কি মানে আসলে বিষয়টা কি। সে আমাকে উত্তর দিল যে আমি আগে যা বিক্রি করতাম এখন তো ডাবল আমি পাচ্ছি, ডাবল বিক্রি করছি, কিন্তু তারপরে শেষ হয়ে যাচ্ছে। মানুষ মানে এই হারে মানে আমাদের মধ্যে একটা প্যানিক প্লাস ওই যে আমি যেটা বললাম মজুত করার যে মানসিকতা, আপনার ব্যবহারের চেয়ে অতিরিক্ত নিয়ে সেটা বাইরে বিক্রি করার যে মানসিকতা, এই যে অসুস্থ মানসিকতা। আপনি দেখেন আমি যখন বাংলাদেশে, আমার ছোট ভাই আমেরিকায় থাকে, সেইখানে দেখেন বাইরে যত পার্সেল অ্যামাজনে দেয়, দামি দামি জিনিস বাসার বাইরে রেখে যায়, কেউ কিন্তু টাচ করে না। আর আমরা মানুষকে জিম্মি করে মুনাফা লোটার, মজুত করার এরকম একটা বৈশ্বিক যুদ্ধের সময় সরকারকে যেখানে সহযোগিতা করবে সেখানে উল্টো সেখানে মজুত করে দেশের মানুষকে জিম্মি করে মুনাফা লুটার একটা মানসিকতা, এটা থেকে বের না হলে আসলে আমাদের দেশ, আসলে মূল জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে। দেশ বদলাতে হলে সবার আগে বদলাইতে হবে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আচ্ছা, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। সাজিদুল হক রুবেল, আপনি কি মনে করেন যে ব্যক্তির উপর আসলে অনেকখানি নির্ভর করে এই যে তেলের সংকট বা জাতীয় যে সংকট তৈরি হয়েছে? অবশ্যই বৈশ্বিক সংকটের প্রভাব তো রয়েছে কিছুটা, কিন্তু সেই সাথে আসলে আমাদের ব্যক্তিগতভাবে পরিবর্তনে কি আসলে এখানে যথেষ্ট, নাকি সরকারের আরো পদক্ষেপ নেওয়ার কিছু আছে? ব্যক্তির পরিবর্তন বলতে আমি বুঝতে পারছি যে মানসিকতার পরিবর্তন বলছেন। আসলে এইখানে একটা মজার ব্যাপার আছে। একজন ইন্ডিভিজুয়াল বা একজন স্বতন্ত্র ব্যক্তির যে মনস্তত্ত্ব তৈরি হয়, সেটা কি সে একা একা তৈরি করে? সেটা সে একা একা তৈরি করে না। অর্থাৎ আমরা যে সমাজটায় বাস করি, এই সমাজের যে সাধারণ নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীতে সেই নিয়মে আমার মনস্তত্ত্বটা তৈরি হয় আর কি। হ্যাঁ, আমি একা ভালো হতে পারি না, আমি একা খারাপও হতে পারি না আর কি। আমার টোটাল সোশ্যাল স্ট্রাকচারের যে জায়গায়, সেই জায়গার কারণে হচ্ছে। আর এই সোশ্যাল স্ট্রাকচারটা এই জায়গায় হওয়ার ক্ষেত্রে দায় কার? দায় হচ্ছে কিন্তু রাষ্ট্রের, দায় কিন্তু হচ্ছে সরকারের প্রথম দায় আর কি, যে আমি খারাপ। হ্যাঁ, আপনি দেখবেন যে এই আমিগুলাই যখন দেশের বাইরে যাচ্ছি, ঠিক আছে, তখন একরকম মানে কিউ মেনটেন করি, একরকম নিয়ম মেনটেন করি, একরকম আইন মেনটেন করছি। আবার যেই আমি হচ্ছে বাংলাদেশের মাটিতে পাড়া রাখতেছি, সেই আমিটা আবার বদলে যাচ্ছে, সেই ব্যক্তিটা আমি বদল হয়ে যাচ্ছে। বা আপনি যেমন ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যখন আমরা গাড়ি নিয়ে ঢুকি, সেখানে কি সুন্দর সিগন্যাল মানা হয়। আবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যখন বের হয়ে যাবেন আপনি, তখন দেখবেন সিগন্যাল মানা হচ্ছে না। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে এই জায়গায় এই ব্যক্তির মনস্তত্ত্ব বা ব্যক্তি মানসিকতাটা তৈরি হয় হলো সিস্টেমের জন্য। আর কতগুলো জায়গা হচ্ছে খুব দৃষ্টান্তমূলক যদি কতগুলো শাস্তি দেওয়া হয়। আসলে আইন কেন বা শাস্তি কেন? শাস্তি কিন্তু মানুষকে সংশোধন করবার জন্য এবং মানুষ যাতে অপরাধ করতে ভয় পায় সেটার জন্য। কিন্তু এই দেশ তো একটা বিচারহীনতার দেশ ছিল। 24 আগস্টের আগেও বিচারহীনতার ছিল, 18 মাসেও বিচারহীনতা ছিল, এখনও এক ধরনের বিচারহীনতার মধ্যে আছে। এখন সবাই দেখছে যে এটা মজুত করলে খুব বেশি তো কিছু হচ্ছে না আর কি। এখানে আমার তো মনে হয় এখনো সেনাবাহিনী ব্যারাকে যায়নি। সেনাবাহিনীকে এই কাজে হচ্ছে আবার একটু মানে কড়াকড়ি করা দরকার। সেনাবাহিনী দুই চারটা খুব নিবিড় আকারে কয়েকটা অপারেশন করে, তাহলে এটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়া দরকার। আর আমার মনে হয় যে এই জায়গায় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী, ঠিক আছে, এক ধরনের রেশনিং সিস্টেমের জায়গায় নিয়ে আসা যাইতেই পারে। এখন তো আপনার হচ্ছে আমাদের যে গাড়ির যে নেম প্লেটগুলো, সেটা ডিজিটাল।
এবং গাড়ির মধ্যে কিন্তু এখন সুন্দর মেশিন দিয়ে পরে ফেলা যায়, গাড়ির হচ্ছে গিয়ে ফিটনেস আছে কি নাই সমস্ত জিনিস কিন্তু এখন খুব দ্রুত এটা বের করা যায় আর কি। তো আমার মনে হয় যে এই জায়গায় হচ্ছে একটা রেশনিং সিস্টেমের মধ্যে যদি না নিয়ে আসেন, মানে আপনি সিস্টেমটাকে যদি ডেভেলপ না করেন। সরকার কি একটু ডিফেন্সিভ মোডে রয়েছে ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন বিষয়ে? ডিফেন্সিভ আসলে এটা ডিফেন্সিভ বলবো না, তবে সরকারের একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে জনরঞ্জন করা আর কি। মানে কোনোভাবে পপুলিস্ট একটা টেন্ডেন্সি আছে, পপুলিস্ট হয়ে সবাইকে খুশি রাখতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকেও খুশি রাখতে চায় বিএনপি সরকার, আবার যারা তারা তো এমনিতেই জনপ্রিয়তার শীর্ষে বলা যায়। জনপ্রিয়তা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি হচ্ছে অগাস্ট মাসে খুব জনপ্রিয়, আপনি ডিসেম্বরে একেবারে তলানিতে পৌঁছে যাবেন না, তার কোনো ঠিক নেই। আবার ডিসেম্বরে ফেব্রুয়ারিতে জনপ্রিয়, আপনি আসছে আগস্টে আবার খুব আনপপুলার হয়ে যাবেন। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি আর কি, সেটা হচ্ছে তারা খুবই পপুলিস্ট মুভগুলো করে, একই সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও খুশি করে, একই সাথে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল তাদেরকেও খুশি করবার চেষ্টা করে। এইরকমভাবে প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু দেখবেন তারা একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করে। এর আগে আলোচনা একটা পয়েন্ট খুব ভুলে গেছে, সেটা হচ্ছে ভাই আপনার খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন সেই সময়কারে লন্ডন বৈঠকের আগে যে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এবং মানুষ কিন্তু খুব সাধুবাদ জানিয়েছিল। আমরা বামপন্থীরাও কিন্তু একই আপনাদের মতো একই আন্দোলন করতেছিলাম যে ডিসেম্বরে 2025-এর মধ্যে নির্বাচন করতে হবে। এই যে 2 মাস কেন পিছানো হইল, কি হইল, জাতি কিন্তু বুঝতে পারে না। ডিফারেন্স কি 25-এর ডিসেম্বরের মধ্যে করা আর 26শে ফেব্রুয়ারির মধ্যে করা। কিন্তু এখন বোঝা যায় কেন করতে হয়েছে, কেন ইউনূস সাহেব একটু বেশি সময় নিয়েছে। কারণ তার আমেরিকার সাথে একটা গোলামি চুক্তি করার প্রয়োজন ছিল, একটা গোলামের বাণিজ্য চুক্তি করা তার প্রয়োজন ছিল। তার প্রয়োজন ছিল যে বাংলাদেশের লাভজনক যে কন্টেনার পোর্ট রয়েছে, নিউমরিং কন্টেনার পোর্ট থেকে শুরু করে, দিয়াবাড়ি থেকে শুরু করে, পানগাঁও থেকে শুরু করে, যেগুলো অলরেডি আমরা লাভজনক। হ্যাঁ, আমরা যদি লসেবল প্রজেক্ট হয় সেটা আপনি হচ্ছে ডিন্যাশনালাইজ করে দেন, বিদেশিদের কাছে দেন বা প্রাইভেটাইজেশন করেন, কিন্তু যেটা অলরেডি লাভজনক সেই জায়গাগুলোতে হচ্ছে কি আপনি বিদেশির হাতে তুলে দিচ্ছেন। এইরকম কিছু অবজেক্টিভস হচ্ছে ইনকমপ্লিট ছিল, যে মিশনগুলো ইনকমপ্লিট ছিল, সেই মিশন ইনকমপ্লিট করবার চেষ্টা করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তো বলছেন এমন কোনো গোপন চুক্তি নেই, এই বিষয়ে কি বলবেন? তিনি বলেছেন জামায়াতে ইসলাম এবং বিএনপি উভয়ের সাথে হচ্ছে আমরা এটা নাম হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তারা প্রথমে বলেছেন। হ্যাঁ, এই যে রেসিপ্রোকাল এগ্রিমেন্ট, রেসিপ্রোকাল ট্যাক্স এগ্রিমেন্ট RTA যে চুক্তিটা তারা করছে আর কি, সেই চুক্তিটা প্রথমে তারা বলছেন নন ডিসক্লোজার। হ্যাঁ, আমি আপনার এখানে অনুষ্ঠানে মনে হয় একজন সম্ভবত এনসিপি খুব আমাকে জাতির স্বার্থে নন ডিসক্লোজার বিষয়ে ডিসক্লোজ করা যাবে না। তো যখন ডিসক্লোজ হইল তখন দেখলাম এখানে জাতির স্বার্থে তো কোনো কিছু নাই, জাতীয় নিরাপত্তার কোনো প্রশ্ন এখানে নাই, বরঞ্চ এখানে যেটা দেখা যাচ্ছে যে জাতিকে রীতিমতো নানাভাবে ঠকিয়ে দেওয়া হয়েছে আর কি। এই ঠকিয়ে দেওয়ার ওই সময় যদি এটা ওপেন করা হতো তাহলে দেশে দেখা যায় একটা হট্টগোল লাগতো, এই চুক্তিটা তখনই করতে জনগণ দিত না, বা ইভেন কি আমি বিশ্বাস করি বিএনপি দিত না, বন্ধুরা দিত না। এখন হঠাৎ করে খলিল সাহেব একটা কার্ড ছুড়ে দিলেন, জামাত এবং বিএনপি উভয় জানে হচ্ছে এটা হয়েছে। আবার জামাত তো হচ্ছে সরাসরি অস্বীকার করছে। বিএনপির ব্যাপারটা হচ্ছে বিএনপি সবাইকে খুশি করার চেষ্টা করতেছে আর কি, আমেরিকাকে খুশি করা তো বিএনপির দরকার আছে। তো বিএনপি সবাইকে খুশি করতে গিয়ে বিএনপি হ্যাঁও বলে না, বিএনপি নাও বলে না, যে আমরা এই চুক্তিটা আগে দেখেছি এটাও বলে না, আমরা দেখি নাই এটাও বিএনপি বলে না আর কি। এইরকম একটা জায়গায় বিএনপি আটকে গেছে আর কি। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থ বিরোধী বলেছে। সিপিডির তথ্য মতে বাংলাদেশ এতে 1327 কোটি টাকা রাজস্ব হারাবে। আপনার কাছে প্রশ্ন, যে বর্তমান ডলার যে সংকট তৈরি হয়েছে এই সময় এই পরিমাণ রাজস্ব হারানো আসলে, বা যুক্তরাষ্ট্রের বাজার থেকে চড়া মূল্যে গম বা এলএনজি কিনতে বাধ্য হওয়া দেশের অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, এটি যদি একটু বলেন। দেখেন, দেশের অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব উভয় হচ্ছে এখন বিপদাপন্ন, দেশের নিরাপত্তাও বিপদাপন্ন এই চুক্তির মাধ্যমে। এমনকি আমি যদি বলতে চাই যে আমার স্বাধীনতাই তো হারায় গেছে। কেমন স্বাধীনতা হারায় গেছে? ধরেন কথার কথা যে এখন $60 ব্যারেল প্রতি আপনি কিনতে পারেন রাশিয়ার কাছ থেকে, ওটা ইন্ডিয়ার মাধ্যমে আপনি রিফাইন করে যদি নিয়ে আসেন ধরেন $70 আপনি কিনতে পারবেন।
কিন্তু আপনি এইটা কেনার ক্ষেত্রে আপনি কি স্বাধীন না। আপনার বিএনপি সরকার স্বাধীন না, বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন না। ওই চুক্তির কারণে এখন পারমিশন সিক করতে হয়, আমি কি অমুকের কাছ থেকে হচ্ছে তেলটা কিনতে পারি। এবং গমের ক্ষেত্রে ধরেন, আপনি যদি অনেক কম টাকায় গম অন্য জায়গা থেকে কিনতে পারেন, ধরেন আপনি কাম্পুচিয়া থেকে, ভিয়েতনাম থেকে আপনি গম কিনতে পারেন কম টাকায়, কিন্তু আপনি সেটা কিনতে পারবেন না। আপনাকে ওটা কিনতে হবে 7 সাগর 13 নদী ওই দূরে আমেরিকার থেকে জাহাজ করে আসবে, এই সমস্ত কস্ট সেখানে ঢোকার পর আপনার ওই গমটা আপনাকে কিনতে হবে। এবং কৃষিজাত অনেক পণ্য, অনেক বিষয়গুলো আছে যেগুলো আপনার হচ্ছে কি আমেরিকার কাছ থেকে কিনতে হবে। প্রত্যেকটা জিনিসের খরচ বেশি। এইটার সবচেয়ে বড় অভিঘাত আসবে হচ্ছে কি গার্মেন্টস শিল্পের উপর। এই গার্মেন্টসের জন্যই তো আমার হচ্ছে সেই ট্যাক্স কমানোর জন্যই তো আমার এত দৌড়াদৌড়ি হয়েছে আর কি, রেসিপ্রোকাল ট্যাক্স করার জন্য এটা হয়েছে। এখন যে দেখেন যে আমার কাপড় আসে কই থেকে, আমরা তো হচ্ছে গিয়ে সব জায়গায় কাপড় তৈরি করি না, আমরা ইভেন কি আমরা তুলা আমাদের কিনে আনতে হয়, আমাদের হচ্ছে গিয়ে থ্রেড কিনতে হয়, সুতা কিনতে হয়, বোতাম কিনতে হয়, এগুলো অনেক কিছু আমাদের কিনে আনতে হয়। কিনে আনার পর আমরা বাংলাদেশে আমাদের ফ্যাক্টরির মধ্যে কাজটা করি। এগুলো যে আমরা কিনে আনি, হ্যাঁ, যেসব দেশ থেকে, ভারত বলেন, চায়না বলেন, অনেক কম দামে কিনি। এখন সেটাকে বেশি দামে কিনতে হবে আমেরিকার কাছ থেকে। আর যখন আপনি বেশি দামে আমেরিকার কাছ থেকে কিনবেন, তখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে, এখন যে বাংলাদেশ খুব শক্তিশালী অবস্থা, বাংলাদেশকে বলা হয় যে সেকেন্ড টেক্সটাইল পাওয়ার, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ সেকেন্ড টেক্সটাইল পাওয়ার। এই যে সেকেন্ড টেক্সটাইল পাওয়ার বাংলাদেশ হয়ে আছে, তার অন্যতম কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে কম টাকায় আমি প্রোডাক্ট করতে পারতেছি, আর কম টাকায় প্রোডাক্ট করতে পারতেছি এই কারণে যে আমার জিনিসপত্র কম টাকায় আমি এতদিন কিনতাম এবং শ্রমিকদেরকে ঠকাইতাম আর কি। এই দুটোভাবে আমি সুপার পাওয়ার ছিলাম। তো এখন আমার মনে হয় এই জায়গায় একটা বিরাট বড় ধাক্কার সম্মুখীন বাংলাদেশ হবে। সাজেদুল হক রুবেল, ধন্যবাদ আপনাকে। আখতারুজ্জামান বাচ্চু, আমরা অনেকগুলো কথা শুনলাম, তার কথা শুনে, সাজেদুল হক রুবেলের কথা শুনে আমার কাছে যেটা মনে হলো, বিএনপির অবস্থান যেটি বলছিলেন যে কাউকে অখুশি করতে চান না, অনেকটা আইসক্রিম সেলারের মতো সবাইকে খুশি করে দিন পার করে দিচ্ছে। এখন একটা সরকার যখন এরকম ডিফেন্সিভ মোডে গিয়ে সবাইকে খুশি করে চলতে চায়, তাহলে দেশের স্বার্থ কতটুকু রক্ষা হয়, প্রথম প্রশ্ন। আর যে বিষয়টি আসছে যে এই চুক্তির কারণে আমাদের দেশের আসলে কি লাভ হচ্ছে, বিএনপি সরকার এই চুক্তি নিয়ে কি করবে এখন? প্রথমত রুবেল ভাই যে বিষয়টা বলেছেন যে বাংলাদেশে জনপ্রিয়তা ডিসেম্বরে একরকম, আবার ফেব্রুয়ারিতে একরকম। আসলে বিষয়টা মনে হয় বিএনপির ক্ষেত্রে এটা এরকম প্রযোজ্য না। বিএনপি দেখেন বারবার সরকারে গিয়েছে জনগণের ভোটে, যখনই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখন বিএনপিকে জনানো রায়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেটা আপনার 91 বলেন, তারপরই বলেন, যতবার বিএনপি তিনবার এর আগে সরকার গঠন করেছে। এইবারও যখন আমরা 17 বছর তো এই জনগণের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি আমরা, যদি কিন্তু কখনো বিনা ভোটে বিএনপি কিন্তু কখনো ক্ষমতায় যায় না। সুতরাং বিএনপি জনগণের জনপ্রিয়তার মানদণ্ডে সবসময় উত্তীর্ণ দল, সুতরাং বিএনপির ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য না। দ্বিতীয়ত আপনার মানে আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, দেখেন 2008-এর নির্বাচনের কথা কি বলবেন তাহলে? তখন কি জনরায় বিএনপি সমর্থন পায়নি, তখন সমর্থন তো হারিয়েছিল অবশ্যই। তো হ্যাঁ, সব সময় একটা দল জনপ্রিয় থাকে এই দাবি করাটা আমি সব সময়ের কথা বলছি না, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার যে দলটি ক্ষমতায় গিয়েছে তার নাম বিএনপি। আপনি দেখেন, আপনি একজন খুব ভালো ফুটবলার, সে যে সবসময় বা প্রতিদিন ভালো খেলবে তা কিন্তু না, কিন্তু বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সবচেয়ে বেশিবার বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে জনগণের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করেছে, জনপ্রত্যাশার বিরোধী বিএনপি কোনো কাজ করে নাই এ পর্যন্ত। দেখেন 1.5 মাসের সরকার, যে আমি এর আগে বললাম যে কাজগুলি করেছে, এটা কিন্তু আসলে একটা যুদ্ধকালীন বৈশ্বিক যুদ্ধের মধ্যে যাওয়ার পরেও আমরা যে কাজগুলি করেছি, হ্যাঁ, সেগুলো কিন্তু আসলে সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আর জনতুষ্টির বিষয়, আমরা তো রাজনীতিতে জনগণের জন্য, জনগণের এই চুক্তিতে আসলে আমাদের জনগণের কি লাভ হবে, দেশের কি লাভ হবে? আমি আসছি, জনতুষ্টি বা জনবান্ধব কর্মসূচি বা কর্মকাণ্ড বা জনগণের স্বার্থে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করা, এটা তো একটা রাজনৈতিক দল বা সরকারের কাজ, সেটা তো সরকারের দায়িত্বও বটে। আর হলো যে চুক্তির বিষয়ে আপনি বলেন, সেই চুক্তিটা তো আমাদের করা না, অন্তর্বর্তীকালীন সরকারের করা। সেই চুক্তিটি আমাদের কাঁধে পড়েছে। সুতরাং এই চুক্তির
যা কিছু দেখেন, আপনি যখন একটা চুক্তি করবেন, যে কোনো সরকারই করুক, এটা ইন্টারন্যাশনাল একটা নর্মস আছে, রীতি আছে, সেটা কিন্তু পরবর্তী সরকারকে সেটা কিন্তু পরিপালন করতে হয়। এটা দুটো দিক আছে। এখন দেখেন চুক্তি কেন, এই যে অধ্যাদেশগুলো নিয়ে এত বিতর্ক হচ্ছে, এই সরকার কিছু কিছু লোককে হায়ার আমরা একটু চুক্তিতে থাকি। এই চুক্তিটা নিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে। আপনি দেখেন বাংলাদেশের বড় প্রশ্নটা একটু যদি শুনতেন, যে এই চুক্তি যেমন জামাত বলছে আমরা এই চুক্তি সম্পর্কে জানি না, তো বিএনপি তো হ্যাঁ না কিছুই বলেনি, তাদের সাথে সমঝোতা হয়েছে কিনা? আচ্ছা দেখেন, সমঝোতা করে চুক্তিটা হয়েছিল নাকি হয়নি, এই উত্তরটা প্রশ্ন আসে না। বিএনপির সাথে সমঝোতা হওয়ার তো প্রশ্ন আসে না। বিএনপি তো ক্ষমতাই নেই। বিএনপি তো তখন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। বিএনপি তো তখন এই সরকারের সাথে আন্দোলন করছে, হ্যাঁ, যে নির্বাচনটা একটা ডেডলাইন দেওয়ার জন্য, নির্বাচনের তারিখ দেওয়ার জন্য। এর মধ্যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করেছে। আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারে কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল, তার কিছু উপদেষ্টা ছিল, তারা বিদেশ থেকে এসছেন, তারা আবার চুক্তি করে আবার চলেও গেছেন। তো সুতরাং বিএনপির এই চুক্তির সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি অন্তরালেই ছিল, কিন্তু চুক্তির, বিএনপি যেহেতু সরকারে এসছে, চুক্তির নিয়মগুলি বিএনপি মানতে বাধ্য। তবে একটা জিনিস আপনাকে দুটো দিক একটু থামাবো এই কারণে, মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের, তারা অনেক বিষয়গুলোতে তাদের স্বার্থ বিরোধী যে জিনিসগুলো হয়েছে সেখানে তারা হয়তো জানিয়েছে যে এটা আমাদের দেশের স্বার্থ বিরোধী। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে আগের সরকারের, অন্তর্বর্তী সরকারের কথা বলছি, সেই চুক্তিকে মানতে বাধ্য বলছেন আপনি, কিন্তু এটি না মানার কি কোনো সুযোগ নেই যদি দেশের স্বার্থ বিরোধী হয়? না, দেশের স্বার্থ বিরোধী হলে অবশ্যই। এখানে দুটো দিক আছে, এই চুক্তির দুটো দিক আছে। একটা দিক হলো যে দেখেন, চুক্তিটা এমন একটা সময়ে চুক্তিটা সরকার করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সময়ে বাংলাদেশের উপর, পোশাক শিল্পের উপর 35% শুল্ক আরোপ করা হয়েছিল। সেই তখন এইটার মানে নেগোসিয়েশন চলছে, নেগোসিয়েশন করে এটা 20%-এ মানে 15% লেস করে 20%-এ করা হচ্ছে। আর একটা গম আমদানির যে বিষয়, আমি রুবেল ভাইয়ের সাথে একমত। আমরা যদি কম্বোডিয়া বা অন্য দেশ থেকে গম আমদানি করি, সেক্ষেত্রে একটু রেট কম পড়বে। কিন্তু বাট আপনি কম্বোডিয়া বা ভিয়েতনামের যে প্রোডাক্ট আর আমেরিকার প্রোডাক্ট, দুটোর কিন্তু সেম কোয়ালিটির না। আপনি যে কোনো প্রোডাক্টে, আমেরিকা থেকে যে প্রোডাক্টটা আপনি যে গমটা আমদানি করবেন, সেটার কোয়ালিটি আর কম্বোডিয়ার গমের কোয়ালিটি নট লাইক দ্য সেম কোয়ালিটি। এটাও কিন্তু স্বীকার করতে হবে। তো এখন বিষয় না, আমি কোনো জাস্টিফিকেশন করছি না, জাস্টিফাই করছি না, বাস্তবতাটা বলছি। আর অন্য দেশ থেকে কোনো কিছু কিনতে গেলে, যেমন আপনি ধরেন চায়না থেকে বললেন যে রাশিয়া থেকে কেনার সময় আমাদেরকে অনুমতি নিতে হচ্ছে, আমাদেরকে অন্য দেশের অনুমতি নিতে হবে, সেটা আলাপ আলোচনা করে চুক্তির ধারাগুলো দেখে তারপর সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। আপনি দেখেন, আপনি এখানে অ্যাঙ্করিং করছেন, আপনি যখন কোনো বিউটি প্রোডাক্ট কিনেন, আপনি চায়নার নাম শুনলে কিন্তু আপনি কিনেন না। আমেরিকারটা কিন্তু আপনি ঠিকই একটা আমেরিকা ইজ এ ব্র্যান্ড। আমাদের দেশে অনেকে কোরিয়ান প্রোডাক্টও কেনে, কিন্তু যার যেটা স্যুট করে সে সেভাবে কেনে। এখন কনজিউমার কি নিতে চাইবে সেটা তো আমরা সবাই ডিসাইড করে দিতে পারবো না, কিন্তু সরকার কেন বাধ্য থাকবে যে আমি কোন দেশ থেকে আনতে পারবো আর কোন দেশ থেকে আনতে পারবো না? এই বাধ্যবাধকতা কেন? আমার প্রশ্নটা এখানে। বাংলাদেশ সরকার, এই সরকারটি দায়িত্ব নেওয়ার পর, গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে সরকারটি দায়িত্ব নেওয়ার পর অনেকগুলি চুক্তি রিভিউ করেছে। এটার যদি কোনো রকম চুক্তির ধারা বা কোনো কিছু যদি থাকে, জনস্বার্থ বিরোধী থাকে, সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। কিন্তু আপনাকে 1.5 মাসের সরকারের কাছে আপনি যদি সব মানে ওভারনাইট সব কিছু প্রত্যাশা করেন, তাহলে এটা মনে হয় যে একটু অতি প্রত্যাশা হয়ে যায়। সাজেদুল হক রুবেল, আপনার কাছে আসবো। এই প্রসঙ্গে আর কিছু বলার আছে কিনা? আসলে 1.5 মাসের সরকারের কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি? কিছু প্রত্যাশা হয়তো পূরণ হচ্ছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই বিষয়গুলো আসছে। এটা ছাড়া বড় বড় যে বিষয়গুলো, আমাদের বাণিজ্যর কথা যদি আমরা ধরি, অর্থনৈতিক যে সংকট, সেটি মোকাবেলায় আসলে কতটুকু সক্ষম হয়েছে? 1-1.5 মাসের যে বাস্তবতা, সেটি দেখে আপনার কি মনে হচ্ছে সরকার কতটুকু অগ্রগতি সাধন করতে পেরেছে? আসলে ফলাফল ঘোষণার সময় আসেনি, আমাদেরকে দেখতে হবে। সত্যি মাত্র 1.5 মাস, এবং 1.5 মাসের কারণেই কিছু সুযোগ রয়ে গেছে এই সরকারের কাছে। এই বাণিজ্য চুক্তির বিষয়টা বলি আর কি। একটি প্রশ্ন হচ্ছে আপনি করেছেন যে চুক্তি বাতিল করার সুযোগ আছে কিনা। তো এখানে অবশ্যই চুক্তি বাতিল করার সুযোগ আছে। এই চুক্তির মধ্যেই বলা আছে যে সিগনেটরি যে কোনো পক্ষ, যে এটা ধরে মালয়েশিয়া নিজেকে এই চুক্তি বাতিল করে চুক্তি সরে আসছে, এই চুক্তির যে কোনো পক্ষ ইচ্ছা করলে 60 দিনের মধ্যে এই চুক্তির থেকে বেরোয় আসতে পারবে।
ফলে আমার মনে হয় এখন হচ্ছে দরকার ছিল যে জাতীয় সংসদে, এটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাহিনী, হ্যাঁ জামাত যেহেতু এটা দেখে নেই, ওরা বলতেছে, অতএব তারা এটা ডিসঅ্যাগ্রি করুক, তারা দাবি করুক, এটা সরকার বাতিল করুক। বামপন্থীরা বলতেছে দাবি করুক। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মানে আমাদের জোট তো বলেছে এটা নিয়ে আমরা আন্দোলন করব এবং কঠোর আন্দোলন করব প্রয়োজনে। এই চুক্তি আমরা কোনোভাবে, এই গোলামী চুক্তি আমরা মানি না। 60 দিন হতে আর কতদিন বাকি? 60 দিন হতে হচ্ছে আমার হচ্ছে আর মাত্র 2 দিন বাকি আছে, এক হিসাব করলে যদি ফেব্রুয়ারি 9 হয়। তবে এটা হতে পারে এরকম যে আপনারা কি কালকে আন্দোলনে নামবেন? আমরা তো আজকেও আন্দোলন করেছি, গতকাল আন্দোলন করেছি আর কি। সময় তো টের খুব না বেশি। পাইলে তো সমস্যা আছে। টের পাওয়ানোর জন্য তো হচ্ছে কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমরা গ্রহণ করতে চাচ্ছি না, কারণ সেই প্রক্রিয়া গ্রহণ করলে সেই সুযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে, আপনাদের সংসদের বিরোধী দল নিয়ে বসবে। আর টের পাওয়ানোর মতোই আন্দোলনের দিকে যেতে হবে। টের পান না, এটা হচ্ছে আপনার গন্ডার চামড়া। টের পাচ্ছেন না, কারণ এটা আপনাদের গন্ডার চামড়া। আজকেও মিডিয়াতে আছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কি বলছে, এবং আজকেও মিডিয়া পত্রিকা আছে। গতকাল আমরা মিরপুর 10 নম্বর দ্বারা কি করছি, তার আগে মোহাম্মদপুরের দ্বারা আমরা কি করছি, তার আগে আমরা খিলগা দ্বারা কি করছি, তার আগে আমরা তেজগাঁয় প্রোগ্রাম করছি। আমরা ধারাবাহিকভাবে গত 30 মার্চ থেকে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি, এবং প্রতিটা অনুষ্ঠানে একবার করে বলছে, আমাদের যেই যায় সেই বলতেছে এই বাণিজ্য চুক্তি বাতিল করিতে হবে, এই বাণিজ্য বাতিল করবার সুযোগ আছে। আসলে এখানে একটা জিনিস দেখেন, এই ট্রাম্প মহাশয় সে ভোটের সময় এখন ডায়লগ দিছে, মেক আমেরিকা গ্রেট এগেইন। তো তার মেক্স আমেরিকা গ্রেট এগেইনের প্রজেক্ট হিসাবে সে আরটিএ যুক্তি মানে এবং ট্যাক্স, রেসিপ্রোকাল ট্যাক্স ম্যাক্স সারা দুনিয়ার উপর চাপায় দিছেন। এইটা হলো তার চ্যালেঞ্জ, তার যে ভোটার, আমেরিকান ভোটারদের কাছে তার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট পালন করতে যাচ্ছে। একই সাথে বিএনপিও একটি স্লোগান নিয়ে কিন্তু এই নির্বাচনে এসেছিলেন, সবার আগে বাংলাদেশ। কারণ ট্রাম্প আমেরিকা ফার্স্ট এই মুভ করার চেষ্টা করছে, আমাদেরও মুভটা করার চেষ্টা করা দরকার, সবার আগে বাংলাদেশ। এখন সবার আগে বাংলাদেশের মুভটা ততক্ষণ পর্যন্ত হয়তো বাচ্চা বাইরে করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি গুলি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি মারা যাবো না। মারা গেলে পরে তারপর টের পাবেন, তারপর টের পাবেন না, তাহলে টের পাবেন। তো তারা আগ পর্যন্ত তো টের পাবে না, তাই করবে বাংলাদেশের মানুষ। আমরা যেভাবে নিউ মোরিং টার্মিনালকে রক্ষা করেছি চট্টগ্রাম আন্দোলন করে, হ্যাঁ সেইভাবে করেই হচ্ছে প্রয়োজনে আমরা এই বাণিজ্য চুক্তি আমরা রোধ করব। আমরা তো এরকম চুক্তি বাতিল করার আন্দোলন আগেও করেছি, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, পিএসসি চুক্তি বাতিল করেছি। আমরা যে বিবিএনআর গ্যাস লাইন থেকে পাইপলাইনে ভারতে গ্যাস সরবরাহ করার যে চুক্তি করতে নিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, এটা নিয়ে ব্যাপক চেষ্টা করেছেন, সেটাকে আমরা আটকাই নাই। এবং সেই আন্দোলনে তো আমি অ্যারেস্ট হয়েছি। এর আগে যখন বাচ্চু ভাইরা ক্ষমতা এসেছিলেন, মানুষের ভোট পেয়ে 2001 সালে, ক্ষমতায় আসার 45 দিন, 1.5 মাস, 45 দিনের মাথায় 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, ঠিক 1.5 মাস 15 নভেম্বর আমি তখন ছাত্র নেতা ছিলাম, আমি বাংলাদেশে ছাত্রলীগের নেতারা অ্যারেস্ট হয়েছে পরে, অনেক পরে। আমি সর্বপ্রথম কেন্দ্রীয় কোনো ছাত্র নেতা যে বিএনপি জামাতের আমলে অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হয়েছে কোন মামলায় জানেন? যেই মামলাটা তার ম্যানিফেস্টো ছিল জননিরাপত্তা আইন সে ক্ষমতায় গেলে বাতিল করবে, সে প্রথম রাজনৈতিক মামলায় দিয়েছিল জননিরাপত্তা আইনে আর কি। তো এইগুলা তো এই লড়াই তো হচ্ছে বিএনপির বিরুদ্ধে লড়াই আমাদের পুরনো লড়াই, কিন্তু তার আগেও আরও বড় ঝামেলা বাধায় রাখছে। সেই ঝামেলাটা হচ্ছে গিয়ে অত্যন্ত মুনাফিকি আর এক শক্তি বাংলাদেশে আছে, তার নাম হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল, ধর্মীয় রাজনৈতিক দল। তারা বলছে, তারা মুনাফেক বলতেছে আসলে কি কারণে, সেই ক্ষেত্রে আমার আবার ভিন্ন আলোচনা আছে আর কি। সেক্ষেত্রে ভিন্ন আলোচনা আছে, ঠিক আছে। তো আপনি হচ্ছে যখন হচ্ছে বিএনপির নামটা অবলীলায় বললেন, ওই নামটা বলতে বহুবার এই অনুষ্ঠানে বলছি, জামাতের নাম তো বলতে আমার কোনো দ্বিধা নাই, ঠিক আছে। এখানে আসলে জামাতে কোনো নেতা নাই, জামাতকে আমি আক্রমণ করবো সেই বেচারা তো হচ্ছে এখন ডিফেন্ড করতে পারবে না। এখন আপনি আছেন, আমি আছি, আলোচনাটা আমাদের এই বর্গের মধ্যেই অগ্রসর হওয়া উচিত আর কি। সাজ্জাদুল হক রুবেল, আর একবার আসবো আপনার কাছে। আমি আখতারুজ্জামান বাচ্চুর কাছে আসতে চাই। বিসিবির কমিটি, নতুন কমিটিতে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দেশের সবচেয়ে বড় ধর্নাঢ্য ক্রীড়া সংস্থায় এভাবে আমূল একটি পরিবর্তন, যেটি দীর্ঘমেয়াদে আসলে ক্রিকেটের পেশাদারিত্ব নিশ্চিত করবে কিনা, নাকি এটাও এক ধরনের রাজনৈতিক পালাবদল? কারণ আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা বিসিবির নতুন কমিটিতে কারা জায়গা পেয়েছে সেই নামগুলো আসলে নেতাদের পুত্র, 2 জন মন্ত্রীর পুত্র, এবং আমরা একজন দেখলাম একজন প্রতিমন্ত্রীর স্ত্রী, তাদের জায়গা হয়েছে। এটা আসলে কতটা রাজনৈতিক আর কতটা আসলে দেশের ক্রিকেটের উন্নতির জন্য করা হয়েছে, কোনটি মনে হয়? আজকেই তো এটি ঘটেছে। আমি প্রথমত আপনাকে বলি
যখন বিসিবির নির্বাচনটা হয় তখন এই কারচুপির অভিযোগ ছিল এবং কারচুপির অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট তারা পেয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে বিসিবির কমিটিটি ভেঙে দিয়ে নতুন করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। আজকে যখন কমিটিটা গঠন করা হয় তার পূর্বে তখন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এবং বিগত অক্টোবরে যে নির্বাচন, সেই নির্বাচনটা যে ত্রুটিপূর্ণ ছিল, কারচুপির ছিল, সেটি তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করে তারপর নতুন করে অ্যাডহক কমিটি গঠন করেছে। সেটা তামিম ইকবালের নেতৃত্বে। তামিম ইকবাল বাংলাদেশের একজন বরেণ্য ক্রিকেটার। আমরা আশা করব আজকে যেহেতু গঠিত হয়েছে, আমরা কিছুদিন অপেক্ষা করব, তার কার্যক্রম পর্যালোচনা করব। যে একটা বিরাট প্রত্যাশা, সে বাংলাদেশের একজন গ্রেট ক্রিকেটার, তার সামনে যে সময়টা আছে সে গ্রেট কিছু করে কিনা সেটা আমরা মাঠের পারফরমেন্স নিয়ে নিঃসন্দেহে দেশের মানুষের তো আস্থা ছিলই তার প্রতি, কিন্তু ম্যানেজমেন্টে যখন যায় একজন ক্রিকেটার, আপনার কি মনে হয় যে তারা আসলে এই জায়গার জন্য ঠিকঠাক? দেখেন, সেটা তো সময় বলবে, কাজ কথায় না, কাজে আমরা বিশ্বাসী। আমরা মনে করি যে প্রত্যাশা নিয়ে এই ক্রীড়া পরিষদ তারা এই কমিটিটি করেছে, তারা তারা প্রত্যাশা পূরণ করবে এবং এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করবে, আমরা প্রত্যাশা করি। যদি না করে তখন তাদের সমালোচনা আমরা করব। এতদিন ধরে বিসিবিতে যারা কাজ করে এসছে তাদের মধ্যে এই মন্ত্রী, প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন ছাড়া আর কোনো যোগ্য লোক কি আপনাদের চোখে পড়েনি যারা এত বছর ধরে সময় দিয়েছেন? মানে আমার এই প্রশ্নটা চলে আসে আসলে। দেখেন, কেউ যদি মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এমপি, আমরা যাদের কথা বলছি যারা কমিটিতে জায়গা পেয়েছে তাদের সম্পৃক্ততা খুবই কম। আমরা যদি চিন্তা করি সাধারণ দৃষ্টিতে দেখলে, যারা অনেক বছর ধরে বিসিবিতে সময় দিয়েছেন, সম্পৃক্ত ছিলেন এসব কাজের সাথে, তাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না? দেখেন, যারা এসছেন নিশ্চয়ই ক্রীড়া পরিষদ তাদেরকে যোগ্যতর বিবেচনায় এনেছেন। আমরা তাদের সামনের কর্মকাণ্ড দেখি। আর মন্ত্রী বা এর পরিবারের সদস্য হলে সে যদি ক্রীড়া সংগঠক হয়, দেখেন এটা কিন্তু খেলার বিষয় না, সংগঠন। এটা কিন্তু বিসিবি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডটা বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সাংগঠনিক কাজকর্ম থাকে, সেগুলিতে যদি তাদের অভিজ্ঞতা থাকে তাহলে তো দোষের কিছু না। আচ্ছা আচ্ছা, জি। সাজিদুল হক রুবেল, এই প্রসঙ্গে কি বলতে চান এই কমিটি নিয়ে? আমি একটু অবাক এবং আমি নিজে খুব লজ্জা পাই গেছি। ঠিক আছে, আমি খুব লজ্জা পাইছি এই কমিটির সদস্যদের, বিশেষ করে রাজনৈতিক পরিচয়গুলো জানার পর এবং তাদের ক্রীড়াঙ্গন এবং ক্রিকেট জগতে তাদের ভূমিকাগুলো যখন তুলনা করতে গেছে, আমি খুব লজ্জা লাগছে। আমার প্রথমে আমি আগেই বিসিবির কমিটি যেভাবে গঠিত হয়েছে সেই সময় আমরা নজর রেখেছিলাম। তো নজর রাখার মধ্য দিয়ে তখন আমরা তো ক্ষিপ্ত ছিলাম যে এখানে নানা রকম ম্যানিপুলেশন হচ্ছে। বিশেষ করে একজন সাবেক ক্রীড়া উপদেষ্টা ছিলেন আর কি, সে তার প্রভাব যথেষ্ট বিস্তার করেছিলেন। গতবার যখন এখানে নির্বাচিত যে কমিটিটা আছে সেই নির্বাচন প্রক্রিয়াটাতেই সে ম্যানিপুলেটেড করছিল আর কি সে সময়। তো সেই ম্যানিপুলেশনের মধ্য দিয়ে যে কমিটিটা তৈরি হয়েছিল এবং সেই কমিটিটা দেখা গেছে ক্রিকেট তার কাছে অনেকটা 2 নম্বর বা 3 নম্বর এজেন্ডা। 1 নম্বর এজেন্ডা ছিল সে সময়, তারা রাজনৈতিক দলের লোক ছিল না, সরকার ছিল অরাজনৈতিক, তারাও নামে দামে অরাজনৈতিক, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে তাদের 1 নম্বর এজেন্ডা ছিল রাজনৈতিক, 2 নম্বর এজেন্ডা যে নেপোটিজম, 3 নম্বর এজেন্ডার মধ্যে ছিল তাদের ক্রিকেট। এটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এই কমিটিটাকে ক্রীড়া পরিষদের রিপোর্ট অনুযায়ী, এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই কমিটিটা বদল করে একটা অ্যাডহক কমিটি তৈরি হয়েছে। এবার সেটার দায়িত্ব দেওয়া হয়েছে একজন তরুণ ক্রীড়া সংগঠক, একজন তরুণ ক্রিকেট সংগঠক, এবং যে জীবন্তভাবে গিয়ে এই ক্রিকেট জগতের সাথে, এই ক্রিকেট খেলার সাথে শুধু দেশীয় না আন্তর্জাতিকভাবে তার একটা পদচারণার জায়গা রয়েছে। কারণ বাংলাদেশ নানাভাবে এই সময়কালে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, নানাভাবে কিন্তু সে অনেক রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অনেক সহজ আমাদের তামিম ইকবালের পক্ষে, কিন্তু তার সাথে যে সাথীদের দেওয়া হয়েছে সেই তার সাথীদের আমার কাছে মনে হয়েছে তারা নিজেরাও তো পারিবারিকভাবেই একটু লজ্জার মধ্যে পড়ে যাওয়ার কথা, যে এইখানে কেন, ঠিক আছে, আবার এই কাজ কেন, এটা তো আমার কাজ না। ফলে তাদেরও আমার মনে হয় উপলব্ধি করা দরকার, আত্মসমালোচনা করা প্রয়োজন। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা অ্যাড হক কমিটি।
সাময়িক এটা একটা সাময়িক ব্যাপার, একটা অ্যাডহক কমিটি, একটা ট্রানজিশনাল পিরিয়ডটা এটা পার হবে, পার হওয়ার পর কিন্তু আবার ইলেক্টেড একটা কমিটি আসবে। বিসিবির অ্যাডহক কমিটি সাময়িক, সপ্ত সাময়িকে আমরা দেখছি যে বিএনপি নিজেদের লোকজন বসিয়ে দিচ্ছে। এখন এই যে সাময়িক বলতে বলতে বিএনপি যে নিজেদের মানুষজনকেই রাখছে, তো সাময়িকটা কি আসলে সাময়িক থাকবে নাকি এটা অনেক দূর যাবে? আমি আপনার কাছ থেকে আপনি খুব চমৎকার একটা জায়গা ধরছেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা শুনেন, এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সব কিছু সাময়িক করতে করতে বিএনপি নিজেই না সাময়িক হয়ে যায় আবার, ঠিক আছে? বিএনপি নিজেরও সাময়িক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সেটাও হচ্ছে গিয়ে কোনো শত্রুকেও দুর্বলভাবে দেখা দরকার নাই, কাউকে দুর্বলভাবে দেখার সুযোগ আমাদের নাই। আচ্ছা আসুন এখন এই জায়গাটা একটু দেখি, যে হলো এটা আসলে অ্যাডহক কমিটিটা তো কাজই হচ্ছে, অ্যাডহক কমিটি ফর্মই করা হয় যে একটা হলো ফুল প্লেস কমিটি এবং একটা ইলেকশন করার জন্য। আমরা দাবি জানাই এবং আমরা প্রত্যাশাও করছি যে হচ্ছে আমরা দেখতে পারবো এইবার হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে একটা সত্যিকার অর্থে হচ্ছে ইলেক্টেড আমরা বোর্ড পাবো। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে একটু ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। বিএনপি অনেক সময় অনেক কাজ করে যেটা আসলে ক্ল্যারিফিকেশন পায় না। এই যে রজার খলিল বলে যেই ব্যক্তিকে আপনারা এত কথা বললেন, সেই তাকেই আবার আপনারা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী করলেন, কেন করলেন? এটা কোনো কিছুর কোনো ব্যাখ্যা নেই। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আয়োজনে আসার জন্য, আখতারুজ্জামান বাদশা এবং সাজিদুল হক রুবেল, কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।